কথায় আছে, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। হ্যাঁ, সত্যিই তাই। একমাত্র নিরেট ভালোবাসাই পারে দুটো মানুষকে বেঁধে রাখতে। ভালোবাসা মানে যে শুধু একটা মানুষের ভালো দিকটাকে ভালোবাসা, তা কিন্তু নয়। বরং ভালোবাসা মানে হলো একটা আদ্যোপান্ত মানুষের ভালো মন্দ ছেলে মানুষই সমস্তটা নিয়েই তাকে ভালোবাসা। কাহিনীওয়ালাতে আজকের গল্প তেমনই ভালোবাসায় বেঁধে রাখার গল্প। দুটো মানুষের ছোট ছোট খুশিকে সঙ্গে নিয়ে সুখে থাকার গল্প। শুরু হচ্ছে রাত্রি চক্রবর্তীর লেখা অসম্পূর্ণ। তুমি অন্য কারোর সাথে বিয়ে করে নাও অভি। অনেক চিন্তা করে দেখলাম আমি এভাবে পারবো না গো। ঘ্যান ঘ্যানে গলায় কথাটা বলে ফোনটা কেটে দিল জিনিয়া। অদ্ভুত মেয়ে তো, বিয়েতে মত না থাকলে প্রথমেই না করে দিতে পারতো। বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে ঠিক হলেও একটা গোটা বছর তো দুজন দুজনকে জানার জন্য যথেষ্ট সময়। ফোনে কথা বলা, মাঝে সাঝে দেখা করা, এগুলো কি তবে? উফ। আর ভাবতে পারছে না অভি। দুহাত দিয়ে মুখ ঢেকে অভিযোগের চাউনিটা ঢাকতে চাইল সে। এই শেষ মুহূর্তে কেমন বাওয়াল। এদিকে সব কিছুই তো প্রায় তৈরি। নেমন্তন্ন থেকে খাওয়ার মেনু, নাপিত থেকে পুরোহিত, ছাদনাতলা থেকে বরণডালা, সব ব্যবস্থাই তো প্রায় শেষের দিকে। উফ, শেষ মুহূর্তে আবার কি নাটক আরম্ভ হলো। মাথায় একটা হালকা ব্যথা অনুভব হচ্ছে অভির। ঠিক কি রিয়াক্ট করবে সেটাও বুঝে উঠতে পারছে না সে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। জিনিয়াকে ফোনের পর ফোন করেও কোনো লাভ হয়নি। যদিও ওই মেয়ে যে ফোন তুলবে না সেটা অভি আগেই অনুমান করেছে। তবে ভবিষ্যতে যাকে ওকে ব্লেম না করা হয় তাই এই পদক্ষেপ। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে কপালের ওপর সমগ্র হাতটা ফেলে শুয়ে পড়ল অভি। এই কদিনে মেয়েটাকে যত কাছ থেকে জানতে পারছে তত অবাক হচ্ছে অভি। এই মেয়ে যে কখন কি করবে বোঝা মুশকিল। কখনো কখনো তো খানিকটা সাইকো বলেও মনে হয় ওকে। অবশ্য এই সিদ্ধান্তে পৌঁছানোরও যথেষ্ট কারণ আছে। এই তো কয়েকদিন আগেই ভর দুপুরে হঠাৎ করে দেখা করতে চাইছিল অভির সাথে। তাকে সঙ্গে নিয়ে নাকি বৃষ্টি ভিজবে। বিভিন্ন বাহানায় বিষয়টাকে কাটাবার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ওর পাগলামিকেই প্রশ্রয় দিতে হলো। এরপর বৃষ্টিতে ভিজে অফিসে মিথ্যে বাহানাও করতে হয়েছিল। অবশ্য না বললেও তো রক্ষে নেই, হয়তো মরা কান্না জুড়ে দেবে। অথচ সেলফি তোলার মহোৎসবে অভি তো কোনো পাত্তাই পেল না শেষ পর্যন্ত। অগত্যা সর্দি বাঁধিয়ে হাঁচতে হাঁচতে কাটল কয়েকটা দিন। শুধু কি তাই, একদিন তো খিদে পেয়েছে বলতেই মাঝ রাস্তায় বিস্কুটের উপর চকলেট লাগিয়ে চেটে চেটে খেতে বলেছিল। এতে নাকি খিদে তেষ্টা সব মিটে যায়, আর একই সাথে ফিগারও কন্ট্রোল করা যায়। লোকজনের সামনে প্রেস্টিজটা একেবারে মাঠে ঘাটে হওয়ার জোগাড়। এছাড়াও জিনিয়ার নিত্য নতুন অভিযোগে নিজের পার্সোনালিটি থেকে অনেকটা ছিটকে গিয়েছে অভি। নিজের পার্সোনাল গাড়ি থাকা সত্ত্বেও মাঝে মাঝে অটো কিংবা ট্রামে ট্রাভেল করতে হয় তাকে। এতে নাকি পেট্রোলও কিছুটা বাঁচবে আর মানুষের সাথে কানেকশনও বাড়বে। মানুষের বেঁচে থাকার লড়াই, এক মুঠো খাবারের জন্য সংগ্রাম, বাসস্থান না থাকা সত্ত্বেও মুখে লেগে থাকা এক টুকরো হাসি, এটাই নাকি আমাদের ভারতবর্ষ। রাস্তার ধারে ধারে নাকি অনেক ভালোবাসা ছড়ানো আছে। এগুলো যারা অনুভব করতে পারে না তাদের নাকি মনুষ্যত্বই নেই। এসিটা অফ করে বিছানার পাশে দক্ষিণের জানলাটা খুলল অভি। এক টুকরো মৃদু হাওয়াও যে মানুষকে এতটা শীতল করতে পারে তা এভাবে কখনো আগে অনুভব করতে পারেনি সে। এতক্ষণ জিনিয়াকে নিয়েও ভাবছিল।
মেয়েটার উপর তার এত অভিমানী বা জমছে কেন? তাছাড়া এই গোটা পৃথিবীতে কি ওই একটাই মেয়ে আছে নাকি? অফিসের সুন্দরী সুন্দরী মেয়েরা তার উপর গ্রাস খায়, সেটা খুব ভালো করেই বোঝে অভি। না, কোনো মতেই আর নিজে থেকে জিনিয়াকে ফোন করবে না সে। নিজের ওপর বিশ্বাসটা আরও একটু জোরালো করার চেষ্টা করলো অভি। দাও না গো কিছু খেতে। দূর, তোমাদের বাড়িতে সন্দেশও নেই? আওয়াজটা বড্ড চেনা লাগছে অভির। তাছাড়া এই বাড়িতে এত চেঁচিয়ে চেঁচিয়ে তো কেউ কথা বলে না। একটু বিস্ময়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল অভি। যা ভেবেছে ঠিক তাই, জিনিয়া এসে উপস্থিত হয়েছে, আর মায়ের সাথে রীতিমতো ঝগড়াও করছে সে। মাম্মা, তোমাকে কতবার বলেছি রান্নার মেয়েটাকে কয়েকটা দিন ছুটি দিতে। ওর কি একটু ছুটি নিতে ইচ্ছে করে না? হ্যাঁ, তাছাড়া তুমি স্কুল থেকে ফিরে সারাটা দিন করোটা কি? হ্যাঁ, ওই সিরিয়াল দেখে কুটকাচালি করা বুড়ি কিন্তু আমার একটুও পছন্দ নয়, বলে দিচ্ছি। দাও না গো কিছু খেতে। তুমি খাইয়ে দেবে। বাহ, আমারই বাড়িতে এসে আমার মাকেই একটা মেয়ে সোফার উপর পায়ে পা তুলে বসে কন্টিনিউ শাসন করে চলেছে, আর ভালো মানুষের মতো এ বাড়ির প্রধানমন্ত্রীও তাতে সম্মতি জানাচ্ছেন। চমৎকার। জিনিয়ার মা নেই, তাই তার প্রতি বড্ড মায়া আলপনা দেবীর। কিন্তু তাই বলে এত অধিকার ফলানোর কি আছে শুনি? ভাবতে ভাবতে কপাল কুঁচকালো অভি। একটা অদ্ভুত মায়া আছে যেন ওই মেয়েটার মধ্যে, সবাইকে কেমন ন্যাক লহমায় চুপ করিয়ে দেয়। নাকি নাকি ওর সামনে কেউ ইচ্ছে করেই কথা বলতে চায় না। হিমবাহের বুক থেকে ঝরে পড়ুক ঝর্ণার জল, আর সেই জলে চোখ ধুয়ে নিক আগত আগন্তুক। প্রাকৃতিক নিয়মেই তাকে আটকানোর সাধ্যি কার? একটা অদৃশ্য ভালো লাগা জড়িয়ে ধরছে অভিকে। ঠোঁটের কোণে জমা হচ্ছে মৃদু হাসি। চুপচাপ দুই প্রতিমার শব্দ বিনিময় প্রত্যক্ষ করছিল সে। জিনিয়াকে এক দৃষ্টিতে কখনো এতক্ষণ দেখেনি অভি। চোখটা অবিকল মা দুর্গার মতো। হে চোখের গভীরতা অনেক। এই চোখ দিয়ে পৃথিবী দেখাটা সত্যি হয়তো তার মতো সাধারণের সমীকরণের বাইরে। অগোছালো চুলগুলো বারবার বিরক্ত করছে ওকে। ইচ্ছে করছে চিৎকার করে বকে ওকে থামিয়ে দিতে, তারপর যত্ন করে বসিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে একেবারে পরিপাটি করে সাজিয়ে দিতে। ওই দীঘল চোখ কাজল দিয়ে সাজালে মন্দ লাগবে না। শোনো অভি, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। ওই বুড়ো লোকটার এত দেমাগ কিসের? হ্যাঁ, আমি কিছুতেই আর ফিরবো না, বলে দিলাম। জিনিয়ার কণ্ঠস্বরে ঘোর কাটল অভির। নিজেকে সংযত করে ডাইনিংয়ে এগিয়ে গেল সে। মা যেন একটা কিছু বলতেই যাচ্ছিলেন। অভিকে দেখে মুচকি হাসলেন। তারপর দুজনকে গল্প করতে বলে চা বানাতে গেলেন। পালিয়ে এসেছো মানেটা কি? ফোন করে তো তুমি বললে বিয়ে করতে পারবে না, অন্য মেয়ে দেখে নিতে। আচ্ছা, ঠিক কি চাও বলো তো তুমি? পাগলামিটা এবার থামাবে কি? আমার 30,000 টাকা চাই অভি, দরকার আছে। কি? আচ্ছা বেশ, সে না হয় আমি দিলাম, কিন্তু এত টাকা নিয়ে তুমি কি করবে শুনি? খিটখিটে বুড়োটাকে ফেরত দিয়ে দেব। বিয়ের খরচের জন্য রাখা টাকা থেকে চুপি চুপি আমি ওই টাকাটা নিয়ে খরচ করে ফেলেছি। পরে তো আমি এটা জানিয়েছি পাপাকে। ভালো কাজে টাকা খরচ করেছি শুনে কোথায় উনি বাহবা দেবে তা না, গৃহযুদ্ধ বাঁধিয়ে দিল লোকটা। বলল আমার নাকি কোনোদিন বিয়েই হবে না। দূর দূর, আমার দরকার নেই এমন বিয়ের, আমি পালিয়েই বিয়ে করব। তাছাড়া সারা বাড়ি বিরিয়ানি আর মটনের গন্ধে মোমো করবে, আর আমি কিনা না খেয়ে বসে থেকে ওই অং বং চং মন্ত্র শুনবো? না না, ওসব আমি পারবো না। এক নিঃশ্বাসে নিজের কথাগুলো বলে চলল জিনিয়া। ঝড়ের গতিও বোধহয় এই মেয়ের কথা বলার গতির কাছে হার মানবে।
কিছুক্ষণ চুপ করে থাকার পর নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল অভি। এই মেয়েকে নিয়ে একটা গোটা জীবন কিভাবে কাটাবে সে? 4 চানাচুর নিমকির ট্রেটা টেবিলে রাখলেন আলপনা দেবী। ছেলে আর হবু বৌমার কথোপকথনে বিঘ্ন ঘটাতে না চাইলেও হা হা করে হেসে ফেললেন তিনি। এটা খুব ভালো করেছিস মা, কিন্তু ওই বুড়োটার কি তুই ছাড়া কেউ আছে বল? এমন না বলে চলে এলে ওনার তো কষ্ট হবে। তাছাড়া তোকে খুঁজে না পেলে মানুষটা কত দুশ্চিন্তা করবে, এটা তো একবার ভাববি। নিজেকে গম্ভীর দেখানোর 16 আনা চেষ্টা করছিলেন আলপনা দেবী। মাম্মার কথাটা জিনিয়াকে একটুও যে ভাবালো না এমনটা নয়, তবে ঘ্যান ঘ্যান করে কেঁদে নিজের দোষ ঢাকতে চাইল সে। এই ব্যাপারে অবশ্য তার জুড়ি মেলা ভার। পরিস্থিতি কিছুটা অনুকূল হওয়ার পরই টেবিলের উপর হামলে পড়ল সে। এবার বলো তো, টাকাগুলো নিয়ে তুমি কি করলে? মানে সব টাকাটাই আশ্রমের বাচ্চাদের জন্য খরচ করেছো নিশ্চয়ই? মৃদু হেসে নীরবতা ভাঙল অভি। মুখের খাবারটা গিলে নিয়ে তীক্ষ্ণ স্বরে মাথা নাড়ালো জিনিয়া। মাম্মার জন্য একটা স্মার্টফোন কিনেছি। মামার ফোনটা পুরনো হয়ে গেছে। বুড়ি সারা দিন সেলফি তুলবে আর আপলোড করবে। আর তোমার জন্য একটা ক্লিপ, নাক ডাকলেই নাকে লাগিয়ে দেব। তবে ওগুলো বাড়িতেই ফেলে এসেছি। বুড়োর সঙ্গে ভাব হলেই বুড়ো টাকে চুমু খেয়ে ওগুলো নিয়ে আসবো। মার ছেলে মুখ চাওয়াচাওয়ি করতে করতে হা হা করে হেসে ফেলল। অভি, এই পেতনিটাই তোর জন্য পারফেক্ট চয়েস, বুঝলি? একমাত্র এই পারবে তোকে গুছিয়ে রাখতে। একদম দশভুজা হয়ে তোকে আগলে রাখবে, দেখিস। না মানে নাক ডাকলে নাকে ক্লিপ লাগিয়েই হোক, কিংবা কান চুলকালে কানে সেফটি পিন ফটিয়ে, রক্ষা কিন্তু তোকে এই মেয়েই করবে। মায়ের মস্করার আড়ালে লুকোনো ভয়ঙ্কর ইঙ্গিতটা আর বুঝতে বাকি রইল না অভির। অভির ভবিষ্যৎ কি সত্যিই অনিশ্চিত? এক প্রকার জোর করেই হাসার চেষ্টা করলো সে। তোরা ভিতরের ঘরে গিয়ে গল্প কর, আমি সন্ধি প্রদীপটা জ্বালিয়ে আসি। আলপনা দেবী সজোরে হাসতে হাসতে প্রস্থান করলেন। ঠিক এরকমই একটা কিছু চাইছিল অভি। এবার সমস্ত রাগ অভিমান মিটিয়ে নেবে সে। বদলা চাই ম্যাডাম, বদলা। নিজের গালটা জিনিয়ার দিকে বাড়িয়ে দিল অভি। কি অভি, আমি বাড়ি যাব। পাপা সত্যি হয়তো কষ্ট পাচ্ছেন। লজ্জায় লাল হয়ে এলো দুষ্টু মেয়েটার মিষ্টি মুখটা। মুখ নামালো জিনিয়া। চুপ, একদম চুপ। জিনিয়ার 2 ঠোঁটের মাঝ বরাবর আঙুল ছোঁয়ালো অভি। বুকের মধ্যে জিনিয়াকে একটু জোর করে টেনে নিতেই এতক্ষণের চাপা মন খারাপটা ম্লান হতে হতে মিলিয়ে গেল নিমেষে। ঠাকুর ঘর থেকে ভেসে আসা শঙ্খধ্বনি যেন বলে দিচ্ছে, আমি প্রচণ্ড অসম্পূর্ণ তোমায় ছাড়া। শুনছিলেন অসম্পূর্ণ, রচনায় রাত্রি চক্রবর্তী। আজকের গল্পে গল্প পাঠে শিবম, অভির চরিত্রে সৌম্য, জিনিয়া অয়ন্তিকা, আলপনা দেবীর ভূমিকায় সাগরিকা, পোস্টার ডিজাইন সৌম্য, এডিটিং এবং শব্দগ্রহণ সত্যজিৎ, সূচনা এবং সমাপ্তিতে আমি ঋতুশ্রী। কাহিনীওয়ালার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই লেখিকা রাত্রি মহাশয়াকে এই বিশেষ নিবেদনে আমাদের পাশে থাকার জন্য। কাহিনীওয়ালা আবারও হাজির হবে এক নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।